যেটা আমি যাচাই করতে পারি নাই, সেটা হচ্ছে 3 জায়গায় সেগুলো ফেলা হয়েছে। একটা হচ্ছে কক্সবাজারে, 2 নম্বর হচ্ছে কুমিল্লা যেই ব্রিজ আছে, ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা, সেটার নিচে, এবং 3 নম্বর যেটা হচ্ছে, সরি এগেইন আমি অত্যন্ত দুঃখিত, কাউকে অবশ্যই যেটা হার্ট করে থাকতে পারে পরিবারদেরকে, সেগুলাকে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এবং এই কাজগুলা কিন্তু জিয়া নিজে সরাসরি করে। আমি একটু লিখেছি, এছাড়া কিন্তু কেউ সাহসী পায় নাই তার নামে লেখে। এখন অনেক লেখা টেখা ভিডিও প্রতিবেদন আসতেছে, কিন্তু সে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করেছে। ইভেন একজন আমাকে কালকে ইনফরমেশন দিতেছে ওর কিছু ল্যান্ড গ্রেবিং নিয়ে, সাথে সাথে ডিলিট করেছি। দেখো আমি বলি, ভাই কত একর বলছেন, ওটা তো দেখি নাই। আবার দিয়ে আবার ডিলিট করে হচ্ছে কি, তারা এখনো জানে যে ওই কনসার্ন লোকগুলো এখনো আছে। যেমন মনে করেন আমরা যখন প্রিয় দর্শক, শেখ হাসিনার স্বৈরাচারের বড় শক্তি এবং আওয়ামী লীগের দোসর মেজর জিয়াউল। এই মেজর জিয়াউল এখন পর্যন্তই তার শক্তির যে প্রভাব সেটি কমেনি, বরং তিনি এখনও জেলখানায় থেকে হাসি খুশিতে রয়েছেন। তিনি ভাবছেন না তার কিছু হবে। এবং এই জিয়াউলই শাপলা চক্করে হেফাজতের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এবং তাদের লাশগুলো তিনি কি করেছিলেন, কৃষক চলুন দুইজন মেজর জেনারেলের মুখ থেকে আমরা এই জিয়াউল সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য শুনব। এটা খুব দুঃখজনক যে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, এবং ধরেন যে এই খুনি জিয়া কিন্তু প্রায় অলমোস্ট 14-15 বছরই তো আর্মি থেকে বাইরে, কিন্তু সম্পূর্ণ বিধি বহির্ভূত ভাবে কিন্তু সে দেখেন কর্নেল থেকে মেজর জেনারেল পর্যন্ত হয়ে গেছে। সে কখনো আর্মিতে ব্যাক করে নাই, কিন্তু আর্মি প্রমোশন কিন্তু একটার পর একটা তার হয়ে গেছে। এটা নিয়েও প্রশ্ন করার মতো মানে কোন মহান অফিসার আমরা পেলাম না আর কি আর্মির ভেতরে। হ্যাঁ, একটা জিনিস কনক ভাই যদি আমাকে অ্যালাউ করেন, আমরা কিন্তু এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন, যে কারণে পরিবর্তনটা আসছে, সে তার মধ্যে জিয়ার ইনভলভমেন্টটা, সেই কিলিং গুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা ডিবি হারুনের কথা বলতেছি, বাকিদের কথা বলতেছি। এই যে এটা কিন্তু জিয়ার অধীনে একটা কনসার্টেড এফোর্ট, জিয়ার সেই জায়গাটাতে। এবং সে ছাত্রলীগকে কিভাবে ব্যবহার করে বলি, আমি যে কোনো সময় সুযোগ হলে বলবো। প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার আগে যিনি স্পিকার ছিলেন আব্দুল হামিদ, তাকে এবং অন্য অনেককে তারা কিন্তু জিয়া ছাত্রলীগে বা যুব মহিলা লীগের সহায়তায় ব্ল্যাকমেল করতো, এবং যারা পরবর্তীতে অ্যাকচুয়ালি যুব মহিলা লীগের নাজমা, দেন অপু উকিল, দেন কেশরা সুলতানা সালমা, যারা, আমি অভদ্র ভাষা ব্যবহার করবো না, এটা পাবলিক একটা প্ল্যাটফর্ম, তারা তাদের সেট আপ করে ব্ল্যাকমেল করে এবং তারা প্রেসিডেন্টকে পর্যন্ত করেছে, এবং জিয়ার কোলাবোরেশন করেছে। এবং পরবর্তীতে জিয়া আবার তাদেরকে টুল হিসেবে ব্যবহার করেছে। দেখো, তোমাদেরটা কিন্তু আমি জানি, তোমরা এই করো বা এই করেছো, এখন আমার হয়ে এই কাজগুলো, এই ব্ল্যাকমেল গুলো করো। তো যুব মহিলা লীগ বা ছাত্রলীগকে ব্যবহার করা, তাদেরকে দিয়ে কিল করা, ডিসঅ্যাপিয়ার করা, গুম করা, সেগুলো কিন্তু জিয়া পরের দিকে সেখানেই সে সেগুলোকে ব্যবহার করেছে, লেস অফ আর্মি পার্সোনাল বা র্যাব। তো এই 250টা কন্ট্রাক্ট কিলিং এর কথা বলছেন আপনি, এই সংখ্যা কি এরকমই হবে নাকি এটা আরো বাড়বে? বা 250টা, এত বছরে 250টা জিয়ার মতো কিলার, নাকি সংখ্যা আরো বেশি? বা হেফাজতের লাশগুলো কেমন মারা গেছে বা ডিসপোজ কিভাবে হয়েছে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে? হেফাজতের লাশগুলো ডিসপোজ করার সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে, সেটা কিন্তু আমি 100% সঠিক কিছু বলবো না, বা সেটা আমার সাথে যতটুকু কথা হয়েছে, যেটা আমি যাচাই করতে পারি নাই, সেটা হচ্ছে 3 জায়গায় সেগুলো ফেলা হয়েছে। একটা হচ্ছে কক্সবাজারে, 2 নম্বর হচ্ছে কুমিল্লা যেই ব্রিজ আছে, ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা, সেটার নিচে, এবং 3 নম্বর যেটা হচ্ছে, সরি এগেইন আমি অত্যন্ত দুঃখিত, কাউকে অবশ্যই যেটা হার্ট করে থাকতে পারে পরিবারদেরকে, সেগুলাকে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এবং এই কাজগুলা কিন্তু জিয়া নিজে সরাসরি করতে হয়েছে তা না। 2013 সালের মধ্যে সে কিন্তু নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে প্রশাসন, পুলিশ, র্যাব এবং বিভিন্ন লোকজন যারা সরকারের অনুগ্রহ পাইতে চায়, তাদেরকে সে ব্যবহার করে এই কাজগুলো করেছে। তো আমি সেটা শুনেছি, এই অপারেশনের সাথে অংশগ্রহণ করেছে এমন 2 জনের কাছ থেকে। বাট আমি আবারও বলি, এটা আমি ভেরিফাই করবার তৃতীয় কোনো সূত্র পাই নাই। কি পরিমাণ হত্যা হয়েছে হেফাজতে? তারা বলেছে 70 জনের মতন, 70 জনের মতন তারা। বাট
জিনিসটা খেয়াল রাখবেন, তারা একটা স্পটের কথা বলেছে, বাংলাদেশ ব্যাংকের এক্সটেনশনের কথা বলেছে, বাট আমরা জানি 3টা স্পটে তাদেরকে ব্লক করে এই কিলিংটা হয়েছে। বাকিগুলোর কথা আমি জানি না, বিকজ ওইখানে জিয়া তখন ছিল এবং সেই অফিসার 2জনও সেখানে ছিল যারা বলেছে, এবং সেই অফিসাররা যখন আমার কাছে বর্ণনা করে তারা রীতিমতো দে হ্যাভ বিন শেকিং, কারণ এই ধরনের বর্বরতায় তারাও ইনভলভ হবে, তারা বুঝতে পারে নাই, এবং তাদের মধ্যে থেকে একজন সম্ভবত পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়েছে। আই স্যালুট হিম। বাট আমারও তো সাহস হয় না এই জিনিসগুলো, বর্বরতার কথাগুলো বলার, বিকজ আমাকেও চিন্তা করেছে আমার পরিবার। জিয়া এখানে 2019 সালে টিম পাঠিয়েছিল মুস্তাফিজকে টার্গেট করে, আমাকে টার্গেট করে, যখন তারা জানতে পারলো আমি অ্যাকচুয়ালি এই দেশে এই জায়গায় আছি। তো তারা করতে পারে না, এবং আমি এখনো কিন্তু যে কথাগুলো বলছি আপনি জানেন কনক ভাই, মুস্তাফিজ, ইউ অলসো নো, জিয়ার সাথের লোকজন কিন্তু এখনো বাংলাদেশে তারা যথেষ্ট পরিমাণে শক্তিশালী, ক্ষমতার কেন্দ্রে কিন্তু তারাই আছে, আর্মির বিভিন্ন জায়গায় কিন্তু তারাই বসে আছে। তারা তো অ্যাকচুয়ালি দে আর নট ফিলিং সিকিউরড। আমরা যখন এই কথাগুলো বলছি, এখন যখন একটা লোক ইনসিকিউর থাকে বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে থাকলে কি হয়, জিয়া থেকে আমরা জানি তারা আরো প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। তারা তখন আমাদেরকে দমানোর জন্য যে কোনো কিছু করতে পারে। তারপর আল্লাহ ভরসা, আমার যথেষ্ট বয়স হচ্ছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। তো কনক ভাই দেখেন যে এত বছর কিন্তু জিয়ার নামে, মানে আমি একটু লিখেছি, এছাড়া কিন্তু কেউ সাহসী পায় নাই তার নামে লেখে। এখন অনেক লেখা টেখা ভিডিও প্রতিবেদন আসতেছে, কিন্তু সে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করেছে। ইভেন একজন আমাকে কালকে ইনফরমেশন দিতেছে ওর কিছু ল্যান্ড গ্রেভিং নিয়ে, সাথে সাথে ডিলিট করেছি। দেখো আমি বলি, ভাই কত একর বলছেন ওটা তো দেখি নাই, আবার দিয়ে আবার ডিলিট করে। হচ্ছে কি, তারা এখনো জানে যে ওই কনসার্ন লোকগুলো এখনো আছে। যেমন মনে করেন আমরা যখন বিভিন্ন স্ট্যাটাস লিখি তখন আমরা যে যে ডিজিএফ এর বট কমেন্ট গুলো আছে, দোজ কমেন্টস আর স্টিল এক্সিস্ট। তারা করে দেশ তো স্বাধীন হয়ে গেছে, তাইলে এগুলো কারা চালাচ্ছে? ওই যে ডিজিএফ এর এসআইবি চালাচ্ছে, এনটিএমসির একটা আলাদা সেকশন আছে এটার জন্য তারা চালাচ্ছে। তার মানে হচ্ছে দেশ স্বাধীন হইলেও আমরা কিন্তু পুরোপুরি ভাবে ওই শুধু টপটাকে আমরা টপল করে দিচ্ছি, বাকি সবগুলো কিন্তু এখন এক্সিস্টিং। দে আর ওয়ার্কিং ফর দ্য কি মনে করেন যে মানে মেজর সুমন যেটা বললেন বা আপনার যে বক্তব্য, জিয়াকে ফাঁক পেতে বের হয়ে যাবে, বা জিয়াকে কি তার অপকর্মের সহযোগিতা নিরাপদ করে ফেলবে? এখন আমার ধারণা একটা হচ্ছে, মানে ও যেটা করে সে সময় মাল্টিপল প্ল্যানিং, তার সবসময় মাল্টিপল প্ল্যানিং থাকে, বাট একটা প্ল্যানিং বলতে সে একটু ইয়া হয়ে গেছে। সে তার এসকেপ টাইমটা এক্স্যাক্টলি কখন হবে অ্যাকচুয়ালি আমরা তো কেউই বুঝতে পারি নাই। অ্যাকচুয়ালি যে মনে করেন যে আমরা ইউএন হেডকোয়ার্টারে একদিন করেছি, টাইম স্কোয়ারে করেছি, ব্যানার, তারপরে ফেস্টুন, এগুলো সব আমার রুমে এখনো ডাম করা আছে। আমরা তো জানি না এত কুইক টাইম শেখ হাসিনা পড়ে যাবে। সো এগুলো কিন্তু এখন আমার কাছে রয়ে গেছে। সো তারাও এরকম ভাবে সারপ্রাইজ ছিল। আর একটা জিনিস আমি যেটা, এই যে এখন আপনারা দেখতেছেন যে বিভিন্ন শেখ হাসিনার যে মন্ত্রী মিনিস্টার বা যারা যারা এই যে আপনারা জানেন না যে শেখ হাসিনা কিন্তু একটা স্পেন যাওয়ার একটা ভিজিট যাওয়ার একটা প্রোগ্রাম ছিল না, এবং ওই প্রোগ্রামের জন্য সবার পাসপোর্ট জমা ছিল যে ভিসা এবং আদার ফর্মালিটিস করার জন্য। তো উনি উনি যখন ইন্ডিয়াতে চলে গেছে এই পাসপোর্ট গুলো ট্র্যাক করতে পারে নাই। যারা ইম্পর্টেন্ট ডেলিগেশন আছে দে ডিডন্ট গেট देयर পাসপোর্ট, দ্যাটস ওয়াই দে আর স্টাক ইনসাইড দ্য কান্ট্রি। মানে এটা আমি জাস্ট এটা গতকালকে আমি জানলাম আর কি, হ্যাঁ ইনক্লুডিং, হ্যাঁ যে ওদের যে পাসপোর্ট গুলা স্টাক হয়ে গেছে। সো আমি যেটা মনে করি যে জিয়া এখনো যে পালায় যাইতে পারবে না, কারণ একটা জিনিস বুঝতে পারেন, তার কাছে এনাফ, মানে তার বাসায় যদি 77 মিলিয়নের মতো টাকা পাওয়া যায়, দ্যাট মিনস দেয়ার আর আদার অ্যামাউন্টস অলসো। তার ওয়াইফ আমেরিকা চলে আসছে, হোপ তার সাথে একটা অ্যামাউন্ট গেছে, প্লাস সে যেটা করে, সে তো স্মার্ট লোক, সে বিভিন্ন জায়গায় স্ট্যাক করে রাখছে আর কি। আমি যেটা বুঝি বিভিন্ন জায়গায় কখন যখন যেটা কাজে লাগে। সো মনে করেন যারা তার সাথে ইনভলভ আছে, যারা তার সিকিউরিটি দিচ্ছে, ইয়া দিচ্ছে, যেমন মনে করেন যে তার বাসার যে জলসিটি বাসার মেসোয়েটারকে একটা ফ্ল্যাট দিচ্ছে, তারপরে রানারকে একটা দিচ্ছে, তার রানার যে সেনাবাহিনী যে ছিল আরো একটা, কাকে 3জনকে 3টা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। মানে বলছে তার এনাফ আছে, তারা যে কোনো জায়গাকে দিতে পারে, যে এর দিতে পারে। তো সো এখন মনে করেন যে সে এত টাকা ইউজ করে যদি যারা তার সিকিউরিটিতে আছে, সে যদি জাস্ট একটা $1 মিলিয়ন যদি কাউকে দিয়ে দেয়, সে তো পালিয়ে যেতেও পারে। সো এই জিনিসটা আমাদেরকে, প্লাস আরেকটা জিনিস যেটা আছে, তার সাথে যে ইন্ডিয়ান কানেকশনটা আছে, বাংলাদেশ যদি সিরিয়াসলি তাকে ইন্টিগ্রেশন করে তাকে ভিতর থেকে এই তথ্যগুলো বের করতে চায়, ইন্ডিয়া উইল বি অ্যালার্মড। এবং
আহ, আমি অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন ইউএসএ তে আসছিল, আমি তাকে বলছিলাম যে তুই মনে রাখিস ইউ মে বি কিল বাই দ্য আওয়ামী লীগ, আমি এটা তারা বলছিলাম। এর সাথে হচ্ছে এখন হচ্ছে ইন্ডিয়া, মানে তার ইন্ডিয়ার সাথে যেহেতু সে কাজ করছে, অ্যান্ড ইন্ডিয়া ইজ অলসো মানে থ্রেট ফর হিম। সো এরকম সিচুয়েশন যখন থাকে, ইন্ডিয়া থেকেও তাকে একটা কিলিং এর অ্যাটেম্প আসতে পারে আমি অ্যাজিউম করি। আর যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে টাকার বিনিময়ে আমাদের লোকজন যে সোল্ড হয় এটা তো আমরা দেখছি। সো তার যে সিকিউরিটি সিস্টেম আছে এটাকে অবশ্যই আমাদেরকে এনহ্যান্স করতে হবে, আদারওয়াইজ আমি এখনো বিশ্বাস করি যে সে যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। এখন জিয়াউল হাসানের মতো এরকম একটা খুনি বা বা ধরেন এক্সপার্ট, কি বলবো, এলিমিনেটর বা এক্সপার্ট ধরেন, কি বলবো, ষড়যন্ত্রকারী, তাকে ট্যাকেল করার জন্য বা আমাদের সরকারকে আপনি কতটুকু ক্যাপাবল মনে করেন, বা সরকারের করণীয় কি, কোনো পরামর্শ আছে কিনা? শোনেন, সরকারের ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নাই, ইচ্ছা নিয়ে আমার ডাউট আছে। সরকারের ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নাই, দেয়ার আর লট অফ পিপল দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন, বাট কথা হচ্ছে ইফ দে উইশ। বাট আমি যেটা এজিউম করি, ওই যে সুমন যেটা বললো, যে সবারই সবকিছু তার কাছে ধরা আছে, এবং এটা নাম্বার অফ সোর্স থেকে কনফার্ম করা যে তার এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন জায়গায় সে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সেট করে রাখছে লোকজনকে। তাকে তার এগেনস্টে কোনো কিছু একটা কোনো কিছু হবে, ওই জিনিসগুলো সার্ফেস করবে। সো সরকার আসলেই সিনসিয়ারলি এটা কিছু করতে চাচ্ছি না এটার উপর নির্ভর করে, বাট তাকে ইন্টারগেশন বা হ্যান্ডেল করার মতো লোক আছে। কিন্তু এই মুহূর্তে যারা বিভিন্ন পদে আছে, এনটিএনসি বা জয়েন্ট ডিরেকশন সেলে যাদের অথরিটি আছে, তারা করবে না, কারণ তারা তাদের নিজের লোক। এটার জন্য করতে হবে একটা সেপারেট করতে হবে, সেপারেট একটা টিম গঠন করতে হবে যে তাকে সিটিকে ইন্টারভিউ। প্রিয় দর্শক, শুনছিলেন মেজর জিয়াউল সম্পর্কে। এই জিয়াউল কতটা ভয়ঙ্কর, এখন পর্যন্তই তার ভয়ে মানুষ সত্য তথ্য দিতে চাচ্ছেন না। আর এই মেজর জিয়াউল শেখ হাসিনার বড় শক্তি ছিলেন, তবে এখনও তার এই শক্তির প্রভাব থাকার কারণ হলো এখনও পদে পদে আওয়ামী লীগের দূষররা রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের দূষরদেরকে, আওয়ামী লীগের বড় বড় শক্তি যারা ছিল তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় না দাঁড়া করাতে পারবো এবং তাদের বিচার সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত দেশের মানুষ এবং যারা সত্য ঘটনা জানে তারা কিন্তু সত্যটা বলতে পারবে না দাঁড়িয়ে, কারণ এখনও কিন্তু এদের ভয়ে তারা মুখ খুলছে না। আমরা যত দ্রুত পারি এদেরকে শাস্তি দেওয়ার জন্য, ততই কিন্তু আমরা আরও কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে পারবো এই স্বৈরাচার আওয়ামী লীগের এবং মেজর জিয়াউলের মতো আওয়ামী লীগের বড় বড় দূষরদের।